তুরাগ ট্র্যাজেডির 7 নেতাকর্মীকে হত্যার ভিডিও ও চাঞ্চল্যকর তথ্য ফাঁস। তুরাগ নদে আওয়ামী লীগ ছাত্রলীগের কয়েকজনের মরদেহ পাওয়া গেছে এমন তথ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক গুঞ্জন তৈরি হয়েছে। তবে পুলিশ বিষয়টিকে ভিত্তিহীন বললেও ঘটনাটি একেবারেই ভিত্তিহীন নয় এমন তথ্য উঠে এসেছে দ্য ডিসেন্ট এবং টাইমস অব বাংলাদেশের প্রতিবেদন। এই ব্যাপারে হঠাৎ করে সাবেক উপদেষ্টা এবং জুলাই আন্দোলনের মাস্টার মাইন্ড মেটিকুলাস ডিজাইন যিনি করেছেন সেই মাহফুজ আলম তিনি কেন বলছেন তাকে বলির পাঠা বানানো হবে? এই বলির পাঠা কারা বানাবেন? তিনি অনেক কিছুর সাক্ষী, অনেক কিছু তিনি জানেন, সেগুলো যেন প্রকাশিত না হয় সেই কারণে তাকে নিয়ে কোনো মাস্টার প্ল্যান হচ্ছে। এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এর পেছনে রয়েছে এক গভীর রাষ্ট্রীয় ধামাচাপা দেওয়ার চেষ্টা। আমি এই জুলাই আন্দোলনের ভাতিজাদের উদ্দেশ্যে বলতেছি যে নির্দ্বিধায় মানুষগুলি হত্যা করছো, পুলিশ হত্যা করছো, থানা লুট করছো, অস্ত্র লুট করছো। হ্যাঁ, এইগুলি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। শিরোনাম হলো তুরাগে কিশোরের মৃত্যু, পুলিশ বলছে দুর্ঘটনা, ফেসবুকে ছড়াচ্ছে আওয়ামী লীগের সমাবেশের জেরে টার্গেট। অন্যদিকে দ্য ডিসেন্টের প্রতিবেদনটির শিরোনাম হলো পুলিশ থেকে ট্রলার নিয়ে পালাচ্ছিলেন মিছিল করতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ নিয়ে প্রথম আলো একটি রিপোর্ট করেছে। এর বাইরে বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলোতে এই ঘটনা নিয়ে তেমন কোনো রিপোর্ট আমাদের চোখে পড়েনি। আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করা হয়েছে গত 22শে জুন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিল হয়। ওই মিছিল থেকে 7 জন নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পর তুরাগ নদে 3 জনের অর্ধগলিত লাশ ভেসে উঠেছে। তাদের বেদম মারধর করে নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে আরো 4 জন এখনো নিখোঁজ রয়েছে। দলটির অভিযোগ এসব হত্যাকাণ্ড বিএনপি পরিকল্পিতভাবে করছে। কারাগারের হত্যাগুলো পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে তাদের নেতাকর্মীদের দমিয়ে রাখা যায়। শুক্রবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হয়। বাংলাদেশ টাইমসের প্রতিবেদনের শুরুতে লেখা হয়েছে, সাভারের তুরাগ নদ থেকে 2 কিশোর সুমন ও আরিফুলের মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্য ও রাজনৈতিক গুঞ্জন তৈরি হয়েছে। রিপোর্টে বলা হয়েছে পুলিশ প্রাথমিকভাবে একে অসাবধানতাবশত ঘটে যাওয়া একটি দুর্ঘটনা হিসেবে বর্ণনা করলেও ফেসবুকে ভাইরাল হওয়া বেশ কিছু পোস্টে দাবি করা হচ্ছে রাজনৈতিক সহিংসতার জেরে তাদেরকে হত্যা করা হয়েছে। দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালনের শপথমূলক বিভিন্ন ভিডিও 21শে জুন থেকে অনলাইনে ছড়ানো শুরু হলে দেশের অন্যান্য জায়গার মতো আশুলিয়া ও তুরাগ থানা পুলিশও টহল শুরু করে। 22শে জুন এমন টহলরত অবস্থায় পুলিশ দেখতে পায় আশুলিয়ার বাস স্ট্যান্ড এলাকার নতুন গরুরহাটের পাশের ট্রলার ঘাটে একটি ট্রলার থেকে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী নেমে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। তখন পুলিশের একটি টিম তাদের ধরতে উদ্যত হলে আওয়ামী লীগ নেতাকর্মীরা দৌড়ে আবার ট্রলারে ওঠার চেষ্টা করেন। পুলিশ দেখে ট্রলার নিয়ে পালাচ্ছিলেন মিছিল করতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা। তখন অনেকে দৌড়ে ট্রলারে উঠতে সক্ষম হন এবং নৌযানটি চালু করে ঘাট থেকে বের হয়ে যায়। তবে কেউ কেউ লাফিয়ে ট্রলারে উঠতে গিয়ে নদীতে পড়ে যান। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হইচই পড়ে যাওয়ার পর 27শে জুন বিকেলে পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিটিতে ঢাকার তুরাগ নদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থক 7 জনের লাশ ভাসার যে খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে পুলিশ। বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে তুরাগ নদে ভাসছে আওয়ামী লীগ ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। অথচ 27শে জুন দুপুরে পুলিশের বরাত দিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে খবর ছাপা হয়েছে তুরাগ নদে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে ট্রলার থেকে তুরাগ নদে পড়ে নিখোঁজ হওয়া এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দৈনিক যুগান্তরে ছাপা হওয়া প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে 26শে জুন রাতে সাভারের আশুলিয়া বাজার এলাকার তুরাগ নদ থেকে কিশোর সুমনের মরদেহটি উদ্ধার করা হয়। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। টাইমস অব বাংলাদেশে প্রকাশিত খবরে বলা হয়েছে পুলিশের ভাষ্যমতে ওই কিশোর বন্ধুদের সঙ্গে একটি পিকনিকের সময় ট্রলার থেকে পড়ে গিয়ে মারা গেছেন। তবে অনলাইনে এই মৃত্যু নিয়ে তীব্র গুঞ্জন ও জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছে। দ্য ডিসেন্টের প্রতিবেদনটিতে সুমনের মৃত্যুর ব্যাপারে পুলিশের ভাষ্য তুলে ধরে বলা হয়েছে সুমন বন্ধুদের সঙ্গে পিকনিক করতে ট্রলারে করে তুরাগ নদে গিয়েছিলেন। সে সময় ট্রলার থেকে নদীতে নামার সময় পড়ে গিয়ে তলিয়ে যান। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে 999-এ ফোন করেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দর্শক, টাইমস অব বাংলাদেশ এবং দ্য ডিসেন্টের প্রতিবেদন থেকে এটা স্পষ্ট যে পুলিশের পক্ষ থেকে পিকনিকে যাওয়া দাবি করা কিশোর সুমন আর আওয়ামী লীগের পক্ষ থেকে মিছিলে যাওয়া দাবি করার সুমন একই জন। দুটো প্রতিবেদনে বলা হয়েছে সুমনের মরদেহ যখন উদ্ধার হয় তখন তার কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায়।
হ্যান্ডসেটটি সচল না থাকলেও সেটির সিম কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। সুমনের বাড়ি তুরাগ থানার রানাভোলা গ্রামে। এই ঘটনায় তার বাবা আব্দুল হাই একটি অপমৃত্যু মামলা করেছেন। দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ অনলাইন ক্যাম্পেইনে সুমনকে তাদের কর্মী বলে দাবি করেছে এবং দ্য ডিসেন্ট সুমনের ফেসবুক প্রোফাইল ঘেটে দেখেছে তিনি নিয়মিত আওয়ামী লীগের পক্ষে অনলাইনে লেখালেখি করতেন। তার প্রোফাইলে নিজের পোস্ট করা একাধিক ভিডিওতে দেখা গেছে তিনি সম্প্রতি আওয়ামী লীগ ছাত্রলীগের ব্যানারে মিছিলে অংশ নিয়েছেন। এসব মিছিলে অংশ নেওয়া তার একাধিক সহযোগীকে ট্রলারে দাঁড়িয়ে শপথ নেওয়ার ভিডিওতেও দেখা গেছে। এই শপথের ভিডিওতে, যেটি 21 জুন দিনে বা 22 জুন দুপুরে আগে ধারণ করা, সুমনকে হাত তুলে শপথে অংশ নিতে দেখা গেছে। সুমন তার প্রোফাইলে 19 জুন একটি ভিডিও পোস্ট করেন যেখানে দেখা যায় নদীর ঘাটে একটি ট্রলার ফেরানো এবং ট্রলার উপর এবং ঘাটে 15 থেকে 20 জন তরুণ হাঁটাহাঁটি করছে। ট্রলারের ছাদে তখন দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তুরাগ থানা শ্রমিক লীগ সভাপতি মামুন সরকারকে, যিনি 22 জুনের ঘটনার পর নিখোঁজ আছেন বলে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে। অন্যদিকে আব্দুল হাই টাইমস অব বাংলাদেশকে বলেছেন তার ছেলে সুমন ছাত্রলীগের রাজনীতিতে বেশ সক্রিয় এবং 22 জুন থেকে সে নিখোঁজ ছিল। আরিফুলের চাচা আসাদুল ইসলামও নিষেধ করেছেন আরিফুল নিয়মিত ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিত। অন্যদিকে ফেসবুকে শেয়ার করা শত শত পোস্টে দাবি করা হচ্ছে সুমন তুরাগ থানার অধীনে 53 নম্বর ওয়ার্ডের বাংলাদেশ ছাত্রলীগের একজন সদস্য ছিল। ওইসব পোস্টের দাবি অনুযায়ী গত 22 জুন আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নেওয়ার কারণে সুমন ও আরো কয়েকজনকে ধাওয়া করা হয় এবং নদীতে ফেলে দেওয়া হয়। তার মানে দেখা যাচ্ছে যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা দুজনই ছাত্রলীগের সাথে জড়িত। আবার পুলিশের পক্ষ থেকে পিকনিকের ঘটনাগুলোর দাবি করা হয়েছে, সেটির কোনো সত্যতা খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্য ডিসেন্ট একটি গোয়েন্দা সংস্থার অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, ওই প্রতিবেদনে সুমন ও আরিফ নামে দুইজন আওয়ামী লীগ কর্মীর ওই দিন পানিতে ডুবে মারা যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটিতে লেখা হয়েছে, গত 22 জুন আনুমানিক 2:30 থেকে 3টার মধ্যে তুরাগ থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিকের নেতৃত্বে আওয়ামী লীগের 25 থেকে 30 জন নেতাকর্মী নৌকাযোগে আশুলিয়া রুস্তমপুর ঘাট হতে আশুলিয়া বাজার ঘাটে মিছিল করার উদ্দেশ্যে আসেন। এই কার্যক্রমে তুরাগের নলভোগ এলাকার আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন মেম্বার এবং রানাভোলা এলাকার মামুন সহযোগিতা করেছেন। ওই নেতাকর্মীরা রুস্তমপুর ঘাট থেকে একটি নৌকায় করে আশুলিয়া বাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। তারা ঘাটে পৌঁছে নৌকা থেকে নামার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করে। এই সময় তারা দ্রুত পুনরায় নৌকায় উঠে পালানোর চেষ্টা করে, তবে তাড়াহুড়োর কারণে নৌকার নোঙর তুলতে ব্যর্থ হয়। পুলিশ নৌকার নোঙর ধরে ফেললে নৌকায় থাকা নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেয়। এই ঘটনায় আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মোট 7 জনকে আটক করে। অন্যরা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। নদীতে তীব্র স্রোত থাকায় 2 জন পানিতে তলিয়ে যায়, যা তাৎক্ষণিকভাবে কেউই জানতে পারেনি। পরদিন মানে 23 জুন তাদের মরদেহ উদ্ধার করা হয়। পানিতে তলিয়ে থাকার কারণে মরদেহগুলো বিকৃত হয়ে যায়। এখন প্রশ্ন হলো, পুলিশ কেন 27 জুন এমন কিছুই ঘটেনি বলে বিবৃতি দিয়ে দাবি করছে? আবার সেই বিবৃতিতে পুলিশকে হুমকিও দিতে দেখা যাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। দর্শক, তুরাগের এই ঘটনা সামাজিক মাধ্যমে এমন এক সময় ভাইরাল হয়েছে যখন গত এক সপ্তাহে পরপর 2 দিনে পুলিশ ও কারা হেফাজতে 2টি মৃত্যুর ঘটনা ঘটেছে, আর নিহত দুজনই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। প্রথম ঘটনাটি ঘটে ফরিদপুর আইন মহাবিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ছিলেন মির্জা ইস্তিয়াক আহমেদ প্রান্ত। তিনি মধুখালী পৌরসভার গোন্দারডিয়া এলাকার মির্জা ইস্কান্দারের ছেলে। গত 22 জুন জেলা গোয়েন্দা পুলিশের একটি দল প্রান্তকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় প্রান্ত ছিলেন সম্পূর্ণ সুস্থ। গ্রেফতারের পর তাকে ফরিদপুরে নিয়ে ডিবি হেফাজতে রাখা হয়, কিন্তু পরদিন মানে 21 জুন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মৃত্যুর খবর পান স্বজনরা। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনের অভিযোগ তোলা হয়। এই ঘটনার প্রতিবাদে সোমবার জানাজার আগে এলাকাবাসী বিক্ষোভ করেন। এ সময় ঢাকা খুলনা মহাসড়ক প্রায় 40 মিনিট অবরোধ করা হয়। এতে মহাসড়কের 2 পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে স্বজনদের অনুরোধে অবরোধ তুলে দেওয়া হয়। প্রান্তকে গ্রেপ্তারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল ভিডিওটি 2 মিনিট 39 সেকেন্ডের। ভাইরাল হওয়া ভিডিওটিতে ডিবির সদস্যরা প্রান্তকে মারধর করতে দেখা যায়। অবস্থা বেগতিক দেখে 23 জুন এই ঘটনায় ডিবি ফরিদপুর সদর জোনের ওসি সৈয়দ মোহাম্মদ আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়। প্রান্তর ঘটনায় যেদিন ওসিকে প্রত্যাহার করে সেদিনই চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ দুপুর 1টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা নুরুল আলমকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি আওয়ামী লীগের পক্ষে মিছিল করেছিলেন। পরে তাকে সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জুলাই আন্দোলনের সময় হামলা, মারধর, হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের এক মামলায় গ্রেফতার দেখিয়ে পরে নুরুলকে আদালতে পাঠায় পুলিশ। তবে ওই মামলার এজাহারে তার নাম ছিল না। এ কারণে অজ্ঞাত পরিচয় আসামিদের মধ্যে তদন্তে প্রাপ্ত দেখে গ্রেফতার দেখানো হয় নুরুলকে। 23 জুন মঙ্গলবার সন্ধ্যা 6:22 তাকে কারাগারে নেওয়া হয়। রাখা হয় 4 নম্বর সূর্য সেন ওয়ার্ডে। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিম দৈনিক সমকালকে বলেছেন, গ্রেফতারের সময় নুরুলকে সুস্থ দেখা যায়। এই সংক্রান্ত বেশ কিছু ছবি ও ভিডিও তাদের কাছে আছে। হাস্যোজ্জ্বলভাবে তিনি নিজেও আদালতে ছবি তোলেন। এ ধরনের ছবি তার পরিবারের সদস্যরাও সামাজিক মাধ্যমে দিয়েছেন। কিন্তু সুস্থ নুরুল কারাগারে যাওয়ার 12 ঘন্টার মধ্যে মারা যান। কারা কর্তৃপক্ষ নুরুল অসুস্থ হয়ে পড়েছে দাবি করলেও তাদের দাবির পক্ষে কোনো যুক্তিসঙ্গত প্রমাণ হাজির করতে পারেনি। 2টা রাত ধরে ঘুমাইতে পারতাছি না। একটা কথা চিন্তা কইরা যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল 1975 সালে 15ই আগস্ট। 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার কত বছর পরে হয়েছে? হয়েছে তো? হ্যাঁ হয়েছে। যদি হয়ে থাকে ফাঁসিও হয়েছে। কতজনের? 12 জনের ফাঁসি হয়েছে। আরো এখনো কিছু পলাতক আসামি রয়ে গেছে।
ওই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড যারা ঘটাইছিল তারা লন্ডনে গিয়া বিবিসির কাছে সাক্ষাৎকারও দিছে। সেই সাক্ষাৎকার আমরা এখনো শুনি যে হ্যাঁ তারা মার্ডার করছে, এই করছে, সেই করছে, হ্যাঁ দম্ভ। কিন্তু আল্লাহর মায়ের দুনিয়ার বাই, আজকে হোক কালকে হোক বিচার তাদের হইছে, এটাই সত্যি কথা। ঠিক তেমনি আমি এই জুলাই আন্দোলনের ভাতিজাদের উদ্দেশ্যে বলতেছি যে তোমরা হলো বোকা চোদা। কেন? কারণ তোমাদেরকে আসিফ নজরুল, গং এবং সুৎখর ইউনুস টেকনিক্যালি যেভাবে ইউজ করে দিছে, তোমাদের সেই ব্যাখ্যা একটু বুঝাই দিচ্ছি। তোমরা আমার কথাগুলি ঠান্ডা মাথায় চিন্তা করে মিলাই দেখো। সেটা হলো তোমাদেরকে ডাইকে নিচ্ছে, সে নিজে প্রধান উপদেষ্টা হবে, এটাই ঘোষণা ছিল, বা তোমরা এটাই জানো বা জানছো, যেখানে গিয়ে উপস্থিত হয়েছো সেখানে। কিন্তু তোমরা কি করলা? না, তোমরা সেটা নামাই না, সুৎখর সুধী মহাজন ইউনুস তার কথা উপস্থাপন করলাম। তোমাদের শর্ত কি ছিল? তোমাদের শর্ত ছিল এই আন্দোলনে তোমরা যা কিছু করছো সবকিছু দায়মুক্ত করে দিতে হবে। জুলাই সনদ করছো, সনদ দিতে হবে। হ্যাঁ, কিন্তু তোমরা যে পাশা মারা খাইলা এটা একবার বুঝলা না। দায়মুক্ত মানে কি? তোমরা করছো, হ্যাঁ তোমরা অপকর্ম করছো, সেই জন্য তোমরা দায়মুক্ত চাইছো। আরে বোকা চোদারা, তোমরা চুপ থাকলেই তো হইতো। জনগণ হয়তো বা জানতো না, চুপচাপ থাকতে জানতো না। কিন্তু জামাত শিবির বিদেশ থেকে যেই স্নাইপার রাইফেল আনছে, যে 7.62 রাইফেলগুলি আইনা মার্ডারগুলি করছে, এটা কিন্তু সত্যি কথা। পুলিশ গুলি করে আর কজন মারছে? 8 জন, 10 জন, 20 জন। কিন্তু বাদ বাকি মার্ডারগুলি কিভাবে হয়েছে আজকে আমরা হয়তো বা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা এটা অবশ্যই দেখতে পাবো। আমি বুড়া হয়ে গেছি, হয়তো আমি দেখে যাব না, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম অবশ্যই এই যে নির্দ্বিধায় মানুষগুলি হত্যা করছো, পুলিশ হত্যা করছো, থানা লুট করছো, অস্ত্র লুট করছো, হ্যাঁ এইগুলির কিন্তু বিচার হবেই। আমি বললাম, আমার কথা মিলাই নিও। তোমরা যা যা করছো এগুলির জন্য আবার দায়মুক্তও নিছো। হ্যাঁ, সার্জিস, ওই কাইলাপাড়া মাগুর মাছ, হ্যাঁ তারপরে ওই যে আসিফ পাটোয়ারি, হ্যাঁ এই বালছাল তোমাদের তো পাত্তাও থাকবে না বাবা। হ্যাঁ, তোমরা একসময় ফাঁসির কাস্টিতে লটকাবা, এটা আমি তোমাদেরকে বলে গেলাম। তুমি যে তোমরা জানি না। বলছিলাম মাহফুজ আলম তিনি কেন বলছেন যে তাকে বলির পাঠা বানানো হতে পারে কিংবা হবে। তাহলে কি প্রফেসর ইউনুস কিংবা তার উপদেষ্টাদের শক্তিশালী অংশকে বাঁচাতেই এরকম পরিকল্পনা কে করবে? সরকার, নাকি অন্য কোনো তৃতীয় পক্ষ, নাকি আন্তর্জাতিক কোনো পক্ষ? অনেকগুলো প্রশ্ন সামনে। কি বলছেন তিনি? দেশ রূপান্তরের এই শিরোনামটা দেখে নিন। আমি প্রথম বলির পাঠা হতে পারি, মাহফুজের রহস্যময় পোস্ট। তার মানে আরও অনেকেই বলির পাঠা হতে পারেন, তাকে ফার্স্ট টার্গেট করা হবে এরকম। যদিও মাহফুজ আলম ফেসবুকে নানা সময় নানা ধরনের লেখালেখি করে বিতর্কের জন্ম দিতে একেবারে সিদ্ধহস্ত। এবারে তিনি কি বলছেন? অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রহস্যময় পোস্ট দিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আজকে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, প্রথম বলির পাঠা হবেন তিনি, উল্লেখ করে আরও অনেকে লক্ষ্যবস্তু হতে পারেন বলে সতর্কও করেছেন। একই সঙ্গে ভাতৃঘাতী সংঘাত এড়িয়ে সর্বোচ্চ ঐক্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন। অর্থাৎ জুলাই যোদ্ধাদের মধ্যে যে বিভেদ তৈরি হয়েছে সেই বিভেদকে তিনি ভয় পাচ্ছেন, এবং জুলাই যোদ্ধাদের অনেকের মুখের সুর কিন্তু ওই একই রকম, তারা অনেকেই ভয় পাচ্ছেন। ভয়টা কেন পাচ্ছেন আমরা আসলে হিসাব মিলাতে পারছি না। মাহফুজ আলম লেখেন, আমি প্রথম বলির পাঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই। একে একে আপনাদের সবাইকে টার্গেট করা হবে। বৈধদের জায়গা দখল করবে ক্রীড়ানকরা, এর পরিণতি আপনারা সামাল দিতে পারবেন না। ক্রীড়ানকরা বৈধদের জায়গা দখল করবে, অর্থাৎ যারা তাদেরকে নিয়ে খেলেছে তারা নিজেদের স্বার্থে বৈধদের সরিয়ে দেবে। অর্থাৎ জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার মূলত যারা, তাদেরকে সরিয়ে দিয়ে তারা যারা ক্রীড়ানক ছিল তারা তাদের স্বার্থ হাসিল করবে। এরপর তিনি লিখেছেন, শত্রুর সেবা করে কেউ বলির পাঠা হবেন না। বলির পাঠাদের শেষ পর্যন্ত উৎসর্গ করা হয়। সব ধরনের ভাতৃঘাতী সংঘাত এড়িয়ে চলুন, সর্বোচ্চ ঐক্যের লক্ষ্যে কাজ করুন। তার পোস্টটা একটু দেখে নিন, তিনি যে পোস্টটা দিয়েছেন, এবং সেই পোস্টটা তিনি বাংলাতে দেননি, ইংরেজিতে দিয়েছেন। সেখানে যেটা লিখেছেন সেই আলোচনাটাই করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি এই কথা কেন বলছেন? কাদেরকে তিনি ক্রীড়ানক বলছেন? কারা তাদেরকে পুতুলের মতো নাচাতে চাইছে কিংবা নাচিয়েছিল একটা দীর্ঘ সময় ধরে? এরা কি খুব বেশি শক্তিধর? এদের নেতৃত্ব কি ডক্টর ইউনুসের হাতে রয়েছেন, নাকি ডক্টর ইউনুসকে পাশ কাটিয়ে অন্য কোনো সদস্য উপদেষ্টা পরিষদের এই ক্রীড়ানকদের নেতৃত্বে ছিলেন? আমরা কনফিউজড। আমরা আসলে সাধারণ মানুষরা সবসময় কনফিউজডই থাকে। বড় বড় মানুষরা বড় বড় জায়গায় যারা যান তারা আমাদেরকে বারবার তাদের কার্যক্রম, কথাবার্তা এগুলো দিয়ে কনফিউজড করে ফেলেন। দর্শক, আপনি কি বুঝতে পারছেন মাহফুজ আলমের এই কথাটা? বলির পাঠা কি এরকমটা, অনেকটা কি এরকম যে রাজসাক্ষী বানিয়ে কাউকে বাঁচিয়ে দেয়া, কাউকে টার্গেট করে কাউকে ফাঁসিয়ে দেয়া, এই থিওরির সঙ্গে কি বলির পাঠার থিওরি মেলে? তিনটি মরদেহ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। একদিকে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম প্রথম আলো বলছে এগুলো
নিছক দুর্ঘটনা, যেখানে পরিবারের সদস্যরা বলছেন সাঁতার না জানার কারণে কিংবা অসাবধানতাবশত পানিতে ডুবে মৃত্যু হয়েছে। কিন্তু ঠিক একই ঘটনা নিয়ে ভারতের প্রভাবশালী গণমাধ্যম নর্থ ইস্ট নিউজে বাংলাদেশের সিনিয়র সাংবাদিক এনায়েত কবির একটি অনুসন্ধানী স্টোরি করেছেন গতকালকে, এবং সেই স্টোরিতে বিস্ফোরক দাবি করা হয়েছে। এই স্টোরির দাবি এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং রাজনৈতিক প্রতিহিংসার কারণে করা পরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এর পেছনে রয়েছে এক গভীর রাষ্ট্রীয় ধামাচাপা দেওয়ার চেষ্টা। এই মুহূর্তের ভিডিওতে আমরা এই দুটি ভিন্ন ও পরস্পর বিরোধী সংবাদের চুলচেরা বিশ্লেষণ করব। আসলে কি ঘটেছিল তুরাগ নদের পাড়ে? এটা কি রাজনৈতিক হত্যাকাণ্ড নাকি শুধুই দুর্ঘটনা ও গুজব? ঘটনার সূত্রপাত গত 22শে জুন থেকে ঢাকার তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা 17 বছর বয়সী কিশোর মোহাম্মদ সুমন সেদিন বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। এরপর গত শুক্রবার তুরাগ নদ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। বাস্তব চিত্র দেখতে শনিবার দুপুরে প্রথম আলোর সাংবাদিকরা যান সুমনের রানাভোলার ভাড়া বাসায়। 2 কক্ষের সেই বাসায় তখন এক শ্মশানের নীরবতা। সন্তান হারানো বাবা মোহাম্মদ শাহ আলম, মা এবং বোন বাকরুদ্ধ হয়ে বসে আছেন। সান্ত্বনা দেওয়ার পর তারা কথা বললেও অধিকাংশ প্রশ্নেই চুপ ছিলেন। এখানেই প্রশ্ন যে তার বাবা মা পরিবারের সদস্যরা কেন চুপ ছিলেন? এই চুপ থাকার বিষয়টি নর্থ ইস্ট নিউজ বের করেছে, আমরা পরের অংশে সেটি নিয়ে আসছি। সুমন 22 তারিখ থেকে নিখোঁজ ছিল কিনা এই প্রশ্নে তারা কোনো উত্তর দেননি। আত্মীয় স্বজনরা সাংবাদিকদের অনুরোধ করেন যেন তাদের আর কোনো কিছু জিজ্ঞাসা করা না হয়। তবে অদ্ভুত বিষয় হলো সুমনের মৃত্যুর পর তার মোবাইল থেকে সব ছবি মুছে ফেলা হয়েছে, ঘরের ছবিগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এবং মোবাইলটি পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে। পরিবারের দাবি, সন্তান হারানোর মানসিক যন্ত্রণা এড়াতে তারা কোনো স্মৃতি রাখতে চাননি। পরিবার কি যে দাবিটি করছে সে দাবিটি কি সঠিক করছে? সন্তান হারানোর মানসিক যন্ত্রণা এড়াতেই কি তার সব স্মৃতিচিহ্ন মুছে ফেলা হচ্ছে, নাকি অন্য কোনো চাপ? এক পর্যায়ে ফেসবুকে সুমন আহমেদ চৌধুরী নামের একটি আইডি দেখানো হলে পরিবারের সদস্যরা নিশ্চিত করেন এটি সুমনেরই আইডি। সুমন কামারপাড়া আড়তে কাঁচামালের ব্যবসা করত। তার ফেসবুক আইডি ঘেটে দেখা যায় মৃত্যুর 6 দিন আগে সে সর্বশেষ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি শোভাযাত্রার ভিডিও আপলোড করেছিল। এছাড়া বিভিন্ন সময় দলীয় কার্যক্রমের ভিডিও সে শেয়ার করত। এই মৃত্যুর বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম প্রথম আলোকে জানান, 25শে জুন দিবাগত রাতে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে আশুলিয়া বাজারের পাশে তুরাগ নদের এক চক থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়। পরে তার বড় ভাই একটি অপমৃত্যু মামলা করেন। ওসির বক্তব্য অনুযায়ী পরিবার তাদের জানিয়েছে যে 22শে জুন পিকনিকের কথা বলে সুমন বাসা থেকে বের হয়েছিল এবং সাঁতার না জানার কারণে সে নদে পড়ে ডুবে যায়। অন্য যেসব রাজনৈতিক তত্ত্ব ছড়ানো হচ্ছে সে বিষয়ে পুলিশ কিছুই জানে না। কিন্তু শুধু তো সুমন নয়, একই সময়ে আরো 2 জনের লাশ উদ্ধার করা হয়েছে তুরাগ নদ থেকে। তারা হলেন রানাভোলার আরিফ হোসেন রাকিব এবং মণিপুর মোল্লাপাড়ার রনি মোল্লা। দারুসালাম থানার ওসি মোহাম্মদ দুলাল হোসেন প্রথম আলোকে জানান, নৌ পুলিশ গত বুধবার আরিফ হাসান রাকিবের মরদেহ উদ্ধার করে। আরিফের চাচা মোহাম্মদ আরশাদুল ইসলাম অপমৃত্যু মামলা করেছেন এবং জানিয়েছেন আরিফও সাঁতার ভালো জানতো না। তবে আরিফের মৃত্যুর পর কিছু ভিডিও ও ছবি দেখে পরিবার জানতে পারে সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল। অন্যদিকে আমিনবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, 24শে জুন রনি মোল্লা নামের আরেকজন দিয়াবাড়ি ঘাটে বন্ধুদের সাথে গোসল করতে নেমে ডুবে মারা যান। রনির বাবা কফিল উদ্দিন মোল্লা জানান, রনি উত্তরার একটি হোটেলে কাজ করতেন এবং তার কিছুটা মানসিক সমস্যা ছিল। রনি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না। এগুলো বাংলাদেশের গণমাধ্যম প্রথম